মুর্শিদাবাদ মানেই নবাবী ছন্দ। বাংলায় প্রচলিত নবাব শব্দের আবিধানিক অর্থ মুসলমান শাসনকর্তা। আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলা এবং মুর্শিদাবাদের নবাবদের কথা, যারা বংশ পরম্পরায় বাংলার মসনদে বসেছেন। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। বাংলার প্রথম নবাব দাক্ষিণাত্যের এক গরিব ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। খুব দরিদ্রের কারণে তাকে হাজি শফি নামক এক পারসিক ব্যবসায়ীর কাছে দাসরূপে বিক্রি করে দেওয়া হয়। হাজি শফি তাকে ইস্পাহানে নিয়ে যান, সেখানে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নাম রাখা হয় মোহাম্মদ হাদি। 1701 সালে ঔরঙ্গজেব মোহাম্মদ হাদিকে মুঘল সাম্রাজ্যের অন্যতম প্রধান স্থান বাংলার দেওয়ান পদে নিয়োগ করেন এবং কারতালাব খা উপাধিতে ভূষিত করেন। 1704 সালে বাদশাহ ঔরঙ্গজেব পুনরায় কারতালাব খাকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ান পদে এবং বাংলা ও উড়িষ্যার নায়েব নাজিম পদে নিযুক্ত করেন। জাফর খা বাংলায় ফিরে এসে মুর্শিদাবাদের নাম পরিবর্তন করে নিজের নাম অনুসারে রাখলেন মুর্শিদাবাদ। 1717 সালের 19 অক্টোবর ফারুকসিয়ারকে তার প্রাপ্য নাজরানা দেওয়ার পর মুর্শিদ কুলি বাংলায় পুরো নিয়ন্ত্রণ লাভ করেন। 1717 সাল থেকেই মুর্শিদ কুলি খাঁর নবাবী সময়কালের শুরু ধরা হয়। মুর্শিদ কুলি খাঁ বৃদ্ধ বয়সে উপনীত হয়ে একটি মসজিদ ও মসজিদ সংলগ্ন একটি সমাধি ভবন নির্মাণের ইচ্ছা প্রকাশ করেন। 1723 সালে মসজিদের নির্মাণ কাজ শেষ হয়। এই মসজিদ কাটরা মসজিদ নামে পরিচিত। 1727 সালে 30 জুন মুর্শিদ কুলি খাঁ মৃত্যুবরণ করেন এবং তার ইচ্ছা অনুযায়ী তাকে সিঁড়ির নিচেই সমাধি দেওয়া হয়। মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পর তার জামাতা সুজাউদ্দিন মোহাম্মদ খাঁ মুর্শিদাবাদের সিংহাসনে বসেন। তিনি সুজাউদ্দৌলা নামেও পরিচিত ছিলেন। 1739 সালের 13 মার্চ নবাব সুজাউদ্দৌলার মৃত্যু হয় এবং তাকে ডাহাপাড়ার রোশনীবাগে সমাহিত করা হয়। মুর্শিদ কুলি খাঁর দৌহিত্র এবং নবাব সুজাউদ্দৌলার পুত্র সরফরাজ খাঁ 1739 সালে মুর্শিদাবাদের তৃতীয় নবাব নাজিম। মুর্শিদাবাদের নবাব নাজিমদের মধ্যে একমাত্র সরফরাজ 1740 সালে গিরিয়ার যুদ্ধে আলীবর্দী খাঁর কাছে পরাজিত হন এবং যুদ্ধক্ষেত্রেই প্রাণ বিসর্জন দেন। তারপর তাকে নাগিনাবাগে সমাহিত করা হয়। তার নির্মিত ফৌতি মসজিদ আজও অসম্পূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। সরফরাজ খাঁর মৃত্যুর সাথে সাথে বাংলায় নাসিরি রাজবংশের সমাপ্তি হয়। 1740 সালে গিরিয়ার যুদ্ধে সরফরাজকে পরাজিত করার দুদিন পরে আলীবর্দী মুর্শিদাবাদে প্রবেশ করে নিজেকে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব নাজিম রূপে ঘোষণা করেন এবং সূচনা হয় আফসার রাজবংশের। আলীবর্দী প্রায় 16 বছর নবাবী করার পর 1756 সালের 4 এপ্রিল 80 বছর বয়সে মারা যান। তাকে ভাগীরথী পশ্চিম পাড়ে খোশবাগে সমাহিত করা হয়। মুর্শিদাবাদের নবাবী আমলের ইতিহাসে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য এবং স্মরণীয় নাম হল সিরাজউদ্দৌলা। আলীবর্দীর মৃত্যুর পর 1756 সালে সিরাজউদ্দৌলা বাংলার মসনদে বসেন। 1757 সালের 19 জুন মীর জাফর সসৈন্য নিয়ে পলাশী অভিমুখে যাত্রা শুরু করে। 22 জুন ক্লাইভ বিকেল 5টায় কাটোয়ার কাছে ভাগীরথী নদী পার হয়ে সসৈন্য নিয়ে পলাশীর দিকে অগ্রসর হন। 1757 সালের 23 জুন সেই ঐতিহাসিক দিন। একদিকে নবাব সিরাজউদ্দৌলা, অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সকাল 8টায় শুরু হয় প্রথম গোলাবর্ষণ। দুই পক্ষের মধ্যে অনেকক্ষণ যুদ্ধ চলার পর বেলা 11টা নাগাদ এক পরশা জোর বৃষ্টি হয়ে গেল। এর ফলে নবাবী ফৌজের সব বারুদ ভিজে গেল। শেষ পর্যন্ত নানা কিছুর মধ্য দিয়ে পলাশীর যুদ্ধে বিজয়লক্ষ্মী ইংরেজদের দিকে ঘুরে পড়লেন। ইতিমধ্যেই নবাব সিরাজউদ্দৌলা 2000 অশ্বারোহী সৈন্য নিয়ে পলাশীর শিবির ত্যাগ করে রাজধানী মুর্শিদাবাদের দিকে রওনা হলেন। 24 জুন রাত্রে সকলের অগোচরে সিরাজউদ্দৌলা রাজধানী পরিত্যাগ করেন, তবে বেশি সময় তিনি বাঁচতে পারেননি। 30 জুন তাকে ধরে বন্দি করে নিয়ে আসা হয় রাজধানীতে।
1757 সালের 2রা জুলাই জাফরাগঞ্জের কোনো এক কক্ষে নৃশংসভাবে হত্যা করা হয় নবাবকে। 3রা জুলাই সকালে মৃত সিরাজের ক্ষতবিক্ষত দেহকে হাতির পিঠে চাপিয়ে রাজধানী মুর্শিদাবাদের শহরের রাস্তায় ঘোরানো হয়। সবশেষে জয়নাল আবেদিন নামে এক ওমরাহ তার দলবল নিয়ে আসেন। সিরাজের মৃতদেহ উঠিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর সিরাজের মৃতদেহ ধুয়ে মুছে পরিষ্কার করে কাফন পরিয়ে নৌকা করে খোঁজব্যাগে নিয়ে যান এবং সেখানেই নবাব সিরাজউদ্দৌলাকে সমাহিত করা হয়। পলাশির যুদ্ধের 6 দিন পর রাজধানী মুর্শিদাবাদে এলেন ক্লাইভ, সঙ্গে মীর জাফর, রায়দুল্লভ, ইয়াল্লতিব, জগৎ শেঠ, উর্মিচাঁদ, অমির বেগ, নবকৃষ্ণ ও উপস্থিত ছিলেন শহরের কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ। গোপন চুক্তি অনুযায়ী নবাব হবেন মীর জাফর। ইংরেজদের পক্ষে ক্লাইভ 1757 সালের 29 জুন মীর জাফরকে সিংহাসনে বসালেন। শুরু হলো নাফিজি রাজবংশ। তবে নবাবের সঙ্গে কোম্পানির পূর্ব শর্ত পূরণে কোনো সমস্যা হচ্ছিল। তার ফলে 1760 সালে মীর জাফরকে সিংহাসনচ্যুত করেন। অবশেষে মীর কাসিম 1760 সালে ইংরেজদের সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে মুর্শিদাবাদের নবাব হয়েছিলেন। মীর কাসিম ছিলেন মীর জাফরের জামাতা। মীর কাসিম ছিলেন স্বাধীনচেতা মানুষ। দেশ পরিচালনার ক্ষেত্রে তিনি ইংরেজদের হস্তক্ষেপ মোটেও পছন্দ করতেন না। স্বাভাবিকভাবেই কিছুদিনের মধ্যেই ইংরেজদের সঙ্গে তার মনোমালিন্য শুরু হয়। 1763 সালে নবাব মীর কাসিম 4 বার যুদ্ধ করেন ইংরেজদের বিরুদ্ধে। প্রতিবারই পরাজিত হন এবং তিনি অযোধ্যায় পালিয়ে যান। 1763 সালে মীর জাফরকে পুনরায় বাংলার মসনদে বসানো হয়। মীর জাফর আলী খান 1765 সালের 5ই ফেব্রুয়ারি মারা যান এবং তাকে জাফরাগঞ্জে সমাহিত করা হয়। মীর জাফরের মৃত্যুর পর 1765 সালে মাত্র 16 বছর বয়সে মুর্শিদাবাদের মসনদে বসেন নাজমুদ্দৌলা। 29 এপ্রিল 1766 সালে মতিঝিলের মনোরম প্রাসাদে লর্ড ক্লাইভ নবাবকে নিয়ে দেওয়ান কোম্পানির পক্ষ হতে প্রথম শুভ পুণ্যাহ অনুষ্ঠান করেন। ঠিক সেই বছরই তিনি মারা যান। তাকে জাফরাগঞ্জে সমাহিত করা হয়। নবাব মীর জাফর ও মণি বেগমের পুত্র সাইফুদ্দৌলা 1766 সালে মাত্র 15 বছর বয়সে বাংলার মসনদে বসেন। মাতা মণি বেগম অভিভাবিকা রূপে সব কিছু পরিচালনা করতেন। তার আমলে 76-এর মন্বন্তর হয়। 1770 সালের 10ই মার্চ তিনি বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা যান। জাফরাগঞ্জ মকবরায় তাকে সমাহিত করা হয়। নবাব মীর জাফরের 3য় পত্নী বাব্বু বেগমের পুত্র মোবারকদৌলা মাত্র 12 বছর বয়সে মসনদে বসেন 1770 সালে। তার আমলে দেওয়ানি কার্যালয় মুর্শিদাবাদ থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। কমতে থাকে রাজধানী মুর্শিদাবাদের ক্ষমতা। বহুপন্থিক দয়ালু মোবারকদৌলার 12টি পুত্র ও 13টি কন্যা ছিল। তিনি 1793 সালে মারা যান। জাফরাগঞ্জে তাকে সমাহিত করা হয়। নবাব মোবারকদৌলা ও ফাইজুন্নিসা বেগমের পুত্র বাবর আলী 1793 সালে বাংলার সিংহাসনে বসেন। ইনি সর্বপ্রথম নবাব নাজিম উপাধি গ্রহণ করেন। অবশেষে 1810 সালে তিনি মারা যান। নবাব বাবর আলীর জ্যৈষ্ঠ পুত্র আলিজা 1810 সালে বাংলার মসনদে বসেন। প্রকৃত নাম জৈনুদ্দিন আলী খাঁ। আলিজা একটি উপাধি মাত্র। তিনি কোম্পানির কাছে 16 লক্ষ টাকা বৃত্তি পেতেন। তার কোনো শাসন ক্ষমতা ছিল না। তিনি যক্ষা রোগে আক্রান্ত হয়ে 1821 সালে মারা যান। তাকে জাফরাগঞ্জে সমাহিত করা হয়। নবাব আলিজা মারা যাওয়ার পর তার ভাই ওয়ালাজা বাংলার নবাব হন। তিনি নবাবী আদব কায়দার জন্য অনেক নতুন নিয়মের প্রবর্তন করেন। মাত্র 3 বছর মসনদে বসার পর 1824 সালের 30 অক্টোবর তিনি মারা যান। নবাব ওয়ালাজার পুত্র হুমায়ুন শাহ 1824 সালে মাত্র 14 বছর বয়সে মসনদে বসেন। তবে তার সর্বশ্রেষ্ঠ কীর্তি 1829 থেকে 1837 সালে প্রায় 16,50,000 টাকা ব্যয়ে সুরম্য প্রাসাদ হাজারদুয়ারে নির্মাণ, যা বর্তমান সময়ে পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয়। তিনি 1838 সালে মারা যান এবং জাফরাগঞ্জে সমাহিত করা হয়। বাংলা বিহার উড়িষ্যার
নবম ও শেষ নবাব নাজিম সৈয়দ মনসুর আলী খান ফেরাদুঞ্জা 1838 সালে বাংলার মসনদে বসেন। তার আমলের সবচেয়ে বড় স্থাপত্য কীর্তি ইমামবাড়া। শোনা যায় ফেরাদুঞ্জার বেগম ছিল 20টি, পুত্র ও কন্যার সংখ্যা ছিল 101টি। তার মৃত্যুকালেও 19টি ছেলে ও 22টি মেয়ে বেঁচে ছিল। 1880 সালে নবাব ফেরাদুঞ্জা তার নাজিম পদ ত্যাগ করেন। নবাব ফেরাদুঞ্জার পর নবাব হন হাসান আলী। নাজিম উপাধি লোপ পাওয়ার ফলে মুর্শিদাবাদের নবাব প্রচলন ঘটে। তিনি খুব শৌখিন নবাব ছিলেন। 1906 সালে নবাব বাহাদুর পরলোক গমন করেন। নবাব বাহাদুর হাসান আলীর মৃত্যুর পর 1906 সালে নবাব বাহাদুর পদে বসেন ওয়াসেফ আলী মির্জা। কর্মকুশল নবাব নিজ অর্থ ব্যয়ে ওয়াসেফ মঞ্জিল প্রাসাদ নির্মাণ করেন। 1959 সালের 3রা অক্টোবর কলকাতার পার্ক স্ট্রিটের বাসভবনে দেহত্যাগ করেন। তার মরদেহ নিয়ে আসা হয় মুর্শিদাবাদে এবং জাফরাগঞ্জে সমাহিত করা হয়। নবাব বাহাদুর ওয়াসেফ আলী মির্জার মৃত্যুর পর তার পুত্র ওয়ারেস আলী মির্জা 1959 সালে মুর্শিদাবাদের নবাব পদে অভিষিক্ত হন। ভারত সরকার তাকে বার্ষিক 2,64,000 টাকা পেনশনও বরাদ্দ করেন। নবাব 1969 সালে দেহত্যাগ করেন। এরপরেও ইতিহাসের পাতায় জল গড়িয়েছে অনেক। বর্তমান সময়েও মুর্শিদাবাদেই বসবাস করে মীর জাফরের বংশধরেরা। তবে সেই নবাবী জৌলস এখন আর নেই। সাধারণ মানুষের মতোই সকলের সাথে মিলেমিশে তারা তাদের জীবন অতিবাহিত করে চলেছেন।